তা আমরা ছাত্র ইউনিয়ন করতাম এবং ওই ধারায় আমাদের চিন্তা বিকশিত হতো। আর ছাত্রলীগ তখন এই বাঙালি জাতীয়তাবাদের কথা খুব বড় করে ছাত্র ইউনিয়নের মতো বলতেন না। তার কারণ সোহরাওয়ার্দী তখন কয়েক বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীও হয়েছিলেন, অল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি। তো সেই অবস্থায় শেখ মুজিবও তখন সোহরাওয়ার্দীর কথার বাইরে কথা বলতেন না। একটা দল করলে দলের নেতাকে মান্য করতে হয়, জনসাধারণের মধ্যে দলের নেতা সম্পর্কে একটা শ্রদ্ধার ধারণা রাখতে হয়, জনসাধারণের মধ্যে সেই ধারণা সৃষ্টিও করতে হয়, এইরকম ছিল চিন্তা। তো ওই পরিমণ্ডলে প্রথম দিকে ছাত্র ইউনিয়নই সবচেয়ে জনপ্রিয় সংগঠন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রলীগ দুর্বল ছিল, কিন্তু কয়েক বছর যাওয়ার, তখন তো নির্বাচন হতো প্রতি বছর ছাত্র ইউনিয়ন ডাকছে, কয়েক বছর যাওয়ার পরে দেখা গেল যে ছাত্রলীগ একান্ত দুর্বল, ছাত্র ইউনিয়ন অনেক শক্তিশালী। আর আইয়ুব খান আসার পরে এনএসএফ বলে, ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন বলে একটা দল সৃষ্টি করেছিলেন, এবং ওই দলটাও কিন্তু ইলেকশনে 2-3 বছর জিতেছে এবং বেশ প্রবল হয়ে উঠছে। তারা প্রকাশ্যভাবে স্বীকার করতো না যে আইয়ুব খানের সঙ্গে তাদের যোগাযোগ আছে, কিন্তু নানানভাবে অনেক প্রমাণ আমাদের হাতে তখন ছিল যে আইয়ুব খানের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে, এখানে মোনায়েম খান এদের সাথে সরাসরি যোগাযোগ রেখে কাজ করেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন ওসমান গনি সাহেব, ভালো শিক্ষক ছিলেন, তার পার্সোনালিটি নানা দিক দিয়ে। কিন্তু মোনায়েম খান যখন এখানে গভর্নর, মোনায়েম খানই তাকে ওই মানে বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর করেছেন, এবং তিনি সরকার সমর্থন করে চলতেন। এর ফলে ওসমান গনি সাহেব তখন অনেকটা ভাইস চ্যান্সেলর হিসেবে মর্যাদা মানে হারিয়েছেন। আর এই যখন বঙ্গবন্ধু ইসলামাবাদ থেকে মুক্ত হয়ে লন্ডন হয়ে দিল্লি হয়ে ঢাকায় আসেন 1972 সালের জানুয়ারি মাসে, ওই সময়টাতে লন্ডনে একটা প্রেস কনফারেন্স করেছিলেন। ওখানকার যারা বাঙালি আছেন লন্ডনে, তারা একটা প্রেস কনফারেন্স করেছিলেন এই অবস্থায়। তো বঙ্গবন্ধু মুক্ত ছিলেন, সেখানে বন্দী ছিলেন, তার ফলে কী ঘটেছে কী না ঘটেছে কিছুই বুঝতে পারেননি। জুলফিকার আলী ভুট্টো তাকে বলেছেন যে এখন তো আলাদাই হয়ে গেল, আপনার দেশ রাষ্ট্র আর আমার রাষ্ট্র এক না, আমি আপনাকে শ্রদ্ধা করি, আপনি কোন পথে যাবেন। একটা পথ তিনি দেখালেন, বিমান, এই বিমানে গেলে এইভাবে এইভাবে যেতে পারবেন, আর আরেকটা পথ দেখালে এই দিক দিয়ে গেলে এইভাবে যেতে পারবেন। তা শেখ সাহেব প্রথম যেটা বলছেন সেইটাই মান্য করলেন, এবং জুলফিকার আলী ভুট্টো বেশ শ্রদ্ধার সঙ্গে তাকে বিমানে পাঠিয়ে দিলেন করাচি থেকে দিল্লি, লন্ডনে 2-3 দিন ছিলেন, তারপরে দিল্লি হয়ে ঢাকায় সরাসরি আসছেন। অনেকের আপনাদের মনে আছে। এইসব ঘটনা চলে, এবং এই যে একটা রাজনীতি সচেতনতা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে বেশ ধীরে ধীরে প্রবল থেকে প্রবলতর হয়েছে। এবং এই কথাটা তখন রাজনৈতিক নেতারা বলতেন যে ছাত্ররাই তো ভরসা, ছাত্ররাই তো সংগ্রামী, ছাত্ররাই তো অগ্রসর চিন্তার অধিকারী, এবং আমরা ছাত্রদের ফলো করি, ছাত্রদের যে নেতৃত্ব সেটা ভালো হলে দেশের জন্য ভালো হবে, এরকম কতগুলো চিন্তা ছিল। তো আসাদ চৌধুরী প্রসঙ্গে এই কথাটাই বলবো যে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ছাড়া অন্য কোনো সংগঠনের তৎকালীন, বিশেষ করে তিনি সমর্থকও ছিলেন না, কাজও করেননি। MA পাশ করার পরে আসাদ চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া কলেজে লেকচারার হিসেবে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া তো এখন অনেক কলেজ হয়েছে, তখন একটা ছেলেদের কলেজ ছিল, একটা মেয়েদের কলেজ ছিল, এবং ওই কলেজটা বড় ছিল কিন্তু সরকারি কলেজ ছিল না, বহু আগে এরশাদের সময়ে এগুলো সরকারি কলেজ করে ফেলছে। এই ব্রাহ্মণবাড়িয়া কলেজে লেকচারার ছিলেন, এবং আমাদের বন্ধুবান্ধব আরও কয়েকজন ব্রাহ্মণবাড়িয়া ওই কী বলে কলেজে শিক্ষক ছিলেন, লেকচারার। তো সেই হিসাবে আমরা কেউ কেউ ওখানে বেড়াতে যেতাম ওই ব্রাহ্মণবাড়িয়া। তা আসাদ চৌধুরী আমাদের মানে আতিথেয়তাটা করেছেন, মানে আমাদের খাওয়ার থাকার ব্যবস্থাটা আসাদ চৌধুরী নিজের খরচে করেছেন। একবারের কথা বলি, আমাদের সহপাঠী বন্ধু আহমদ সফা, তো আহমদ সফা তো তখন কোনো টাকা রোজগার করা, আয় করা কোনোটার দিকে মনোযোগ ছিল না, সাহিত্যকর্মে এর সীমাহীন আগ্রহ, এবং কারো না কারো আশ্রয় থেকে তিনি বাড়ি থেকে বের হয়েছিলেন।
তো আসাদ চৌধুরীর উপরে আহমদ সাফা ছিল। একবার আমরা কেউ কেউ গেছি ওখানে, দেখি রবীন্দ্রনাথ, নজরুল এবং ইকবাল সম্পর্কে 3 দিনের সভা, তিতাস সাহিত্য পরিষদ এরকম নামে একটা সংগঠন। তো আমরা এখানে গিয়েছিলাম, আমি আমার বন্ধু আহমদ মুসা। তো আমাদেরকে দেখেই তারা আগেই প্রোগ্রাম করেছিল আমাদেরকে জানিয়ে, এই নজরুল, ইকবাল, রবীন্দ্রনাথ বা নজরুল, রবীন্দ্রনাথ, ইকবাল এই নামে 3 দিনের অনুষ্ঠান। তো প্রথম দিনেই আসাদ চৌধুরী আমাদেরকে মঞ্চে দাঁড়িয়ে মাইকে শ্রোতাদের উদ্দেশ্যে বেশ কিছু প্রশংসামূলক কথা বলে মানে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন এই ব্রাহ্মণবাড়িয়ার। তো আসাদ চৌধুরী যখন আমাদের কথা বলে শেষ করেছেন, আহমদ সাফা তখন নিচের থেকে উঠে লাফ দিয়ে মঞ্চে গিয়ে মাইক ধরলেন, বললেন যে আসাদ চৌধুরী অনেক কথা বলছেন ওদের সম্পর্কে, কিন্তু আসল কথাটা বলেননি। আসাদ চৌধুরী আমার বাবা, আমাকে থাকতে দেন, আমাকে খেতে দেন, আমার জন্য যা কিছু খরচ সবটা বহন করেন। এই কথা বলাতে সকলেই হেসে উঠল এবং কথাটা খুব ঠিক। আমি তো পরাশ্রয়ী ছিল। শেষ দিকটাতে বাংলা যানবাহন সম্প্রীতি বলে একটা এনজিও করতো, সেই এনজিও থেকে কিছু টাকা আয় করতো এবং তখন নিজের টাকায় মানে চলতো, তার বাসা ভাড়ার এবং খাওয়া পড়ার একটা টেলিফোন ইত্যাদিও দিয়েছিল। তো ওই সময়টাতে মানে এইসব ঘটনা ঘটে এবং ব্রাহ্মণবাড়িয়া ওই তিতাস সাহিত্য পরিষদের অনুষ্ঠানে আহমদ সাফা আসাদ চৌধুরীকে বাবা বলে ডেকেছেন এবং তাতে সবাই হেসে উঠছে এবং পরিহাস করে স্থানীয় লোকেরা বলছে যেহেতু আসাদ চৌধুরীর ছেলে। এতে আহমদ সাফা আবার অপমানিত বোধ করছে এক পর্যায়ে এবং আবার ঢাকায় ফিরে আসছে। ফিরে এসে অন্য কারো আশ্রয়ে থাকতো, এরকমই হয়েছে। একেবারে মৃত্যুর বছর 10 আগে, 10 বছর বা 12 বছর আগে ওই এনজিও থেকে বাংলা জার্মান সম্প্রীতি করে ওর মাধ্যমে কিছু টাকা পয়সা পেতেন, তাতে বাড়ি ভাড়াটা দিতে পারতেন। 100-1.5 টাকা খরচ করে তখন বেশ ভালো বাড়িই করা যেত। তো ওইভাবে বাড়ি এবং খাওয়া দাওয়ার নিজের ব্যবস্থা হয়েছে। আবার এনজিওর পক্ষে ছিল না, এনজিওর বিরোধী ছিল, কিন্তু নিজে তখন মানে পেটের দায়ে এনজিওতে যোগদান করে। এইসব বৈপরীত্য আছে। মানে যে কথাটা বলছিলাম যে আসাদ চৌধুরী কিন্তু অন্যদের জন্যেও টাকা পয়সা খরচ করেছেন এবং কোনো একটা ভালো কাজে যদি চাঁদা দিতে হয় অন্যদের তুলনায় বেশি টাকাই দিয়েছেন। আমি ছাত্র ইউনিয়ন করার জন্য কখনো কখনো সিলেটে গিয়েছি। সিলেটে তো কয়েকটা মানে সাব ডিভিশন ছিল তখন, ব্রাহ্মণবাড়িতে গিয়েছি, কুমিল্লা, কোনো জায়গায় গেলে আমিও গিয়ে আসাদ চৌধুরীর আশ্রয়ে মানে থাকতাম। এখান থেকে সিলেট একটা নাই না গিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2-1 দিন থেকে পরে যেতাম সিলেটে এইভাবে। তো এইসব দিক দিয়ে দেখছি যে ওই তরুণ বয়সে অন্যদের সঙ্গে সম্প্রীতির নানান গভীর সম্পর্ক ছিল। মানে টাকা পয়সার দিক দিয়েও বলে আসাদ চৌধুরী কৃপণ ছিলেন না, বরং যতটা পারদায় খরচ করে সকলকে নিয়ে চলতে চেষ্টা করতেন। তো সেইগুলো তখন বিয়েও করেননি, মানে ঘর সংসার হয়নি, অন্যরকম বাস্তবতা এইসবের মধ্যে। এর মধ্যে আসলো মুক্তিযুদ্ধ আমাদের। তো মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া থেকেই আসাদ চৌধুরী এবং আমাদের আরও বেশ কয়েকজন বন্ধু তারা চলে যান ওই দিক দিয়ে, হয়তো আগরতলা দিয়ে যান, আর এদিক থেকে নানান দিক থেকে কলকাতায় এই দিক পশ্চিম দিক দিয়েও গেছেন। তো ওই মুক্তিযোদ্ধা হিসেবে আসাদ চৌধুরীর কথা এর ওর কাছ থেকে মুক্তিযুদ্ধের 9 মাস খবরাদি পেতাম। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে রফিক আজাদ তো মিলিটারি ড্রেসে, কাদের সিদ্দিকীর সঙ্গে ওইখানে মুক্তিযুদ্ধ করেছে, খাকি রঙের মিলিটারি কাপড়ের নেওয়া। আর আসাদ চৌধুরী স্বাভাবিক পাঞ্জাবা পন্থী ইন্ডিয়ান। আসলে বাংলা একাডেমিতেই দেখা হলো। তারা বাংলা একাডেমিতে তখন চাকরিতে জয়েন করেননি, হয়তো মনের মধ্যে ছিল যে জয়েন করবেন। তো ওইরকম অবস্থা। তো একদিনের কথা মনে পড়ে, তখন তো মিলিটারি যারা ছিলেন সেক্টর কমান্ডার, তারা বাংলা একাডেমির প্রেমিজে গিয়ে মিটিং টিটিং করতেন এবং বাঙালি জাতীয়তাবাদের কথা বলতেন, গণতন্ত্রের কথা বলতেন, বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রশংসা করতেন ইত্যাদি, এরকম হয়েছে। তো সেই পর্যায়ে আসাদ চৌধুরীকে দেখলাম যে মুক্তিযোদ্ধা হিসেবে সামনে আসছেন, তার সঙ্গে রফিক আজাদ এবং আরও কেউ আছেন। তো এর মধ্যে ওই একটা মিটিং, সেই মিটিংয়ে কোনো একজন মিলিটারি যারা সেক্টর কমান্ডার ছিলেন উপস্থিত বক্তৃতা দিচ্ছেন এবং তিনি বলছেন গণ্ডগোলের সময়, মুক্তিযুদ্ধের সময় আমরা বলি, কিন্তু ওই
লোক তখন বক্তৃতায় বললেন গণ্ডগোলের সময়। তো গণ্ডগোলের সময় বলার ফলে কিছু তর্ক বিতর্ক সৃষ্টি হলো এবং গণ্ডগোলের সময় এইভাবেই মুক্তিযুদ্ধ পরিচিত ছিল যুদ্ধের সমাপ্তির পরে 2-3 মাস। কিন্তু আওয়ামী লীগ থেকে তখন এটার প্রতিবাদ করে বক্তব্য দিল যে এইভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে এবং এই অবস্থার মধ্যে গণ্ডগোলের সময় না বেড়ে মুক্তিযুদ্ধের সময় এরকমটা বলার জন্য সকলকে অনুরোধ করছি। এইসবের মধ্য দিয়ে নানান পরিবর্তন, এই পরিবর্তনের প্রবাহের মধ্য দিয়ে আমরা তখন বড় হয়েছি এবং আসাদ চৌধুরীও ছিলেন। আমি আগে বলেছি যে আমার যেতে 2 বছর সিনিয়র ছিলেন। তো এইগুলো কথা গুছিয়ে চিন্তা করে বললে অনেক সুন্দর করে বলতে পারবো এবং আনুষঙ্গিক দিকগুলোতে কোথায় কী হচ্ছে সেটা জেনে আসাদ চৌধুরীর ভূমিকা বা যারা তখন তরুণ লেখক কবি তাদের ভূমিকা এগুলো বিচার করলে অনেক কিছু আমরা পাবো। ইতিহাসের প্রয়োজনে এটা খুব দরকার। তো এই যে কাঠ পেন্সিল এরা যে বইটা করেছে না আসাদ চৌধুরীর স্মরণে, এর মধ্যে খুব দীর্ঘ লেখা বা অনেক বক্তব্য দিয়ে কেউ লেখেননি। উপস্থিত মুহূর্তে সহজ সরল চিন্তার মধ্য দিয়ে এই লেখাগুলো প্রত্যেকেই লিখেছেন। কেউ 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা লিখেছেন, কেউ 3-4 পৃষ্ঠা, কেউ 10 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা এরকম। তো এই বইটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। সরকারি রোগ না হলে এই সরকার কি যত যোগ্যই হোক কোনো অবস্থানে মেন করে কাজ করতে ডেকে নেন। আপনি বাংলা একাডেমির কথা বলেন, শিল্পকলা একাডেমির কথা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন, সবটাতেই দলীয়করণ, একদল এবং একদলের শাসন দীর্ঘস্থায়ী করা, এই মানসিকতা, দলীয়করণ ইত্যাদি কথা প্রথম দিকে যারা সরকারের বিরোধী দল ওই নিন্দা করতেন, বৈঠকখানায় আলাপ হতেন, এই নিন্দারও একটা এফেক্টিভনেস ছিল। এই নিন্দার ফলেও অনেকটা সতর্ক হয়ে যে দেশটা তো শুধু এক দলের না, আমাকে ভোট না দিলেই সে আমার শত্রু না, আমার দেশেরও শত্রু না, এই করে মানেছিল। তো ওই সবের মধ্য দিয়ে আমরা বিকশিত হয়েছি এবং ওই মুক্তিযোদ্ধা হিসেবেই বাংলা একাডেমিতে বেশ কয়েকজন চাকরি পেয়েছেন এবং আসাদ চৌধুরীও তাদের মধ্যে